আমন্ত্রণদীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। এই যাত্রার শেষ দিনেও ঢাকা ছাড়ছেন অসংখ্য মানুষ। সড়কপথে যানজটের ভোগান্তি অনেকটাই কমে এসেছে। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ রুটে এখন পর্যন্ত যানজটের খবর পাওয়া যায়নি। বিশেষ করে গাজীপুরের চন্দ্রা মোড় ঘিরে অনেকটা নির্বিঘ্নেই যানবাহন চলাচল করছে। এছাড়া যমুনা সেতু দিয়েও গাড়ি চলছে বাধাহীনভাবে। মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। তবে সকাল 10টার পর বৃষ্টি শুরু হলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। লোক যা যাওয়ার গত 3 দিনে চলে গেছে, আজকে লোকের খুব সংকট। গাড়ি অ্যাভেলেবেল আছে, সরকার নির্ধারিত ভাড়ায় চলতেছে, কিন্তু যাত্রী নেই। ঈদযাত্রার শেষ দিনেও রয়েছে ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়। সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দেশের বিভিন্ন গন্তব্যে যেতে হাজারো মানুষ ভিড় করেন। শেষ মুহূর্তে বাড়ি ফেরার কারণে অন্যান্য দিনের তুলনায় যাত্রী উপস্থিতি বেশি হলেও কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেনি। এই অতিরিক্ত চাপের মধ্যেও কোথাও বড় ধরনের ভোগান্তি বা বিশৃঙ্খলার চিত্র দেখা যায়নি। যাত্রীরা শৃঙ্খলভাবে প্ল্যাটফর্মে অবস্থান নিয়ে নির্ধারিত ট্রেনে উঠছেন। বগিগুলোতে নির্দিষ্ট আসনের বাইরেও দাঁড়িয়ে যেতে দেখা গেছে যাত্রীদের। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনী ও রেলওয়ে কর্মীদের তৎপরতাও চোখে পড়ার মতো। পরিবেশটা অনেক সুন্দর আর কোনো ঝামেলা মুক্ত, এইটি আমরা চাই, এটি আমরা দরকার। অনেকদিন পরেই পুরা ফ্যামিলি নিয়ে বাড়িতে যাচ্ছি ঈদ করার জন্য সবার সাথে। অনলাইনে কাটছি, কালকে রাত্রে কোনো ঝামেলা হয় নাই। যাত্রী সাধারণের খুব বেশি চাপ নেই। আমরা দেখছি যে ছাদেও কোনো যাত্রী ওঠার কেউ চেষ্টা করছে না। আজকে ইন্টারসিটি প্রায় 42টা ট্রেন সহ প্রায় 55টা ট্রেন ঢাকা স্টেশন থেকে ছেড়ে যাবে। আজ পবিত্র রমজানের শেষ শুক্রবার। দিনটি জুমাতুল বিদা নামে পরিচিত। ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজ শেষে মহান আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করেন। দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ বিষয়ে জানাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী জহিরুল মোহসান। মোহসান, পবিত্র রমজানের এই বিদায়ক্ষণে মুসল্লিরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। সুমনা, আজ রমজান 30 রমজান শেষ দিন এবং একই সঙ্গে জুমাতুল বিদা, রমজানের শেষ শুক্রবার। এই শুক্রবারকে কেন্দ্র করে কিন্তু প্রত্যেক বছরই আমরা দেখেছি রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এবং নিজেদের জন্য শান্তি কামনা সব মুসলমানরা করে থাকেন। এবং আমরা আজকে বায়তুল মোকাররমের যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এখানে এসেছি, এখানে অসংখ্য মুসল্লিরা জুমাতুল বিদায় অংশ নিয়েছেন এবং তারা নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে মুসলমানদের জন্য দোয়া চেয়েছেন, পরিবারের জন্য দোয়া চেয়েছেন, অনেকে দেশের জন্য দোয়া চেয়েছেন এবং পাশাপাশি আগামীকাল যে পবিত্র ঈদুল ফিতর, এই ঈদুল ফিতর যাতে তারা সুষ্ঠুভাবে এবং সবাই যাতে আসলে পরিবার নিয়ে আনন্দ ঘন পরিবেশে আসলে ঈদুল ফিতর উদযাপন করতে পারে, সেই জন্যও কিন্তু তারা আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। আমরা বায়তুল মোকাররমের জুমাতুল বিদার খুতবার নামাজে খুতবার সময় আমরা দেখেছি যে খতিব সাহেব তিনি কিন্তু আসলে খুতবার সময় এর খুতবার কিছুক্ষণ আগে বয়ান করেছেন এবং তিনি বয়ানে এই জুমাতুল বিদার তাৎপর্য তুলে ধরেন এবং আগামীকাল যে পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে কী ধরনের আমল করলে আসলে সওয়াব বেশি পাওয়া যাবে এবং আজকের দিনের আমল সংক্রান্ত তিনি কিন্তু বয়ান রেখেছেন এবং পাশাপাশি মুসলমানদের করণীয় বিষয়গুলো নিয়েও তারা কিন্তু আলোচনা করেছেন। জুমাতুল বিদার আগেই কিন্তু বেশ বৃষ্টির বাগড়া রয়েছিল এবং বৃষ্টির কারণে অনেকের আসতে কিছুটা সমস্যা হয়েছিল এবং এখনও কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, সেই কারণে যারা মুসল্লিরা জুমাতুল বিদায় অংশ নিয়েছেন তারা এখনও আসলে মসজিদেই আমরা দেখেছি যে অনেকে অপেক্ষা করছেন, কারণ বৃষ্টির কারণে তারা অনেকে বের হতে পারছেন না। তবে জুমাতুল বিদাকে কেন্দ্র করে অনেকেই আসলে তাদের সন্তানদেরকে নিয়েও মসজিদে এসেছেন শেষ জুমা এবং অনেকে বলছেন যে আগামী বছর বাঁচবেন কিনা এবং এই দিন আবার আল্লাহ তাদের হায়াত দারাজ করবেন কিনা, সেই বিষয়ে কিন্তু অনেকে বলেছেন এবং অনেকে বলছেন যে এই জুম্মাকে তারা শেষ জুম্মা হিসেবেও কিন্তু আসলে আল্লাহর কাছে দোয়া কামনা করেছেন যাতে তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয় এবং গুনাহ মাফের সাথে সাথে পরিবারের বাবা মা আত্মীয় স্বজন ভাই বোন সবার জন্যও কিন্তু মুসল্লিরা দোয়া কামনা করেছেন। তার
তারা একটা কথাই বারবার বলেছেন, দেশের শান্তি এবং পুরো বিশ্বে মুসলমানদের উপর যেই ধরনের অনেক ধরনের যে নিপীড়ন হয়েছে সেই বিষয়ে কিন্তু তারা বলছেন যে মুসলমানদের উপর শান্তি নেমে আসুক এবং বিভিন্ন কোনো ধরনের সংঘাত যাতে আর কেউ চায় না সেই ধরনের কথাও কিন্তু এখানে বলেছেন, যে মুসলমানদের শান্তির প্রতিও তারা আসলে দোয়া কামনা করেছেন। শোভনা, এই ছিল আসলে জুমাতুল বিদার জাতীয় মসজিদ বায়তুল মুকাররম থেকে সর্বশেষ। মোহসান, ধন্যবাদ আপনাকে। ঈদ জামাতের জন্য প্রস্তুত দেশের ঐতিহাসিক ও বৃহত্তম ঈদগাহ ময়দানগুলো। দিনাজপুরের বিশাল গোড়ে শহীদ বড় ময়দান এবং কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া উভয় মাঠেই কয়েক লাখ মুসল্লির নামাজ আদায়ের জন্য প্রস্তুতি শেষ হয়েছে। অজুখানা ও যাতায়াত সুবিধা নিশ্চিতের পাশাপাশি নিরাপত্তায় জোর দিচ্ছে প্রশাসন। কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে এবার অনুষ্ঠিত হবে ১৯৯তম ঈদ উল ফিতরের জামাত। ঐতিহ্যবাহী এ মাঠে প্রতিবারই জেলা ছাড়াও বিভিন্ন স্থান থেকে কয়েক লাখ মুসল্লি ঈদের জামাতে অংশ নেন। এরই মধ্যে নামাজের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এবার জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। ঈদের দিন সকাল 10টায় শুরু হবে নামাজ। ঈদের নামাজ যাতে শান্তি শৃঙ্খলার সাথে আমরা আদায় করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলার কাছ থেকে কামনা। জামাতের সময় মাঠ ও আশপাশে মোতায়েন থাকবে 4 প্লাটুন সেনাবাহিনী, 5 প্লাটুন বিজিবি, কয়েক হাজার পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্য। পুলিশের পক্ষ থেকে 4 স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হবে, সেভাবে ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। পোশাকে পুলিশের পাশাপাশি এখানে সাদা পোশাকের পুলিশ ডিপ্লয় থাকবে, পাশাপাশি র্যাব এবং অ্যান্টি টেররিজম ইউনিটের বোম ডিসপোজাল ইউনিট কাজ করবে। দূর দূরান্তের মুসল্লিদের যাতায়াতের জন্য শোলাকিয়া স্পেশাল নামে ঈদের দিন ময়মনসিংহ ও ভৈরব থেকে 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। দেশের আরেক বৃহৎ ঈদগাহ মাঠ দিনাজপুরের গোর-এ শহীদ বড় ময়দানের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। এখানে স্বাধীনতার পূর্ব থেকে ঈদের জামাত হয়ে আসলেও নতুন করে সুদৃশ্য বিশাল মিনার নির্মাণ এবং মাঠ সম্প্রসারণ করে প্রায় 23 একর এলাকা জুড়ে স্থাপিত মাঠে অন্তত 7 লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। আমরা প্রতি বছর এই গোর শহীদ ময়দানে নামাজ পড়ি, ঈদের নামাজ। বহু দূর দূরান্ত থেকে লোক আসে, এখানে যে বড় জামাত হয়। মাঠের চারপাশে প্রায় 20টি আমরা গেট আমরা স্থাপন করছি। এছাড়া মুসল্লিদের অজুর সুবিধার্থে আমাদের অজুখানা প্রস্তুত করা হচ্ছে। আমাদের যে মোবাইল টয়লেট ফ্যাসিলিটিস সেগুলো ডেভেলপ করা হচ্ছে। ঈদের দিন সকাল 9টায় অনুষ্ঠিত হবে দিনাজপুরের গোর-এ শহীদ বড় ময়দানের জামাত। এতে ইমামতি করবেন দিনাজপুরের প্রখ্যাত আলেম মাওলানা মাহফুজুর রহমান। আফরিদ হাসান, দীপ্ত, বার্তা কক্ষ। ঈদের আনন্দ নেই লক্ষ্মীপুর, বরগুনা ও ভোলার জেলে পল্লীগুলোতে। নিষেধাজ্ঞার কারণে মাছ শিকার বন্ধ থাকায় আয় রোজগার নেই পরিবারগুলোয়। এতে তাদের মাঝে বিরাজ করছে নীরবতা আর হতাশা। 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত লক্ষ্মীপুরে 100 কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরা বন্ধ। তাই অলস সময় পার করছেন এ অঞ্চলের লক্ষাধিক জেলে। তাছাড়া আর কদিন পরই ঈদ, কিন্তু তাদের পরিবারে নেই ঈদের আনন্দ। ছেলে মেয়েদের জন্য কিছু কিনা খাওয়ামু এই সামর্থ্যটাও নাই। জেলেরা তো মাছ ধরতে পারতো না, মানে ধরতে পারতো না 2 মাস। এরপর সানি ইচ্ছা আছে, এখন মানে খাই খরচ আছে, হতায়াতি আছে, কিভাবে কিরবন মানে কি করা। নিষেধাজ্ঞার 2 মাস সহ 4 মাস প্রত্যেক জেলে পরিবারকে 40 কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়, কিন্তু এখনো তা অনেকেই পায়নি। কি করার আছে ভাই, আমরা কষ্ট মষ্ট করে কি করবো, জাইলাগিরি করতে আছি। তার এই ছাড়া তার করার কিছু নেই ভাই। ফাঁকে ফাঁকে যাওয়া পরে, আর ফাঁকে ফাঁকে যাওয়া পরে নারী চুরিদারি করে যায় আরই। ঈদের কেনাকাটা তো দূরের কথা, সন্তানদের মুখে একটু ভালো খাবার তুলে দেওয়ার কথাও ভাবতে পারছেন না অসহায় পরিবারগুলো। একই চিত্র বরগুনার জেলে পল্লীতে। নদীতে নামতে না পারায় কর্মহীন সময় পার করছেন জেলেরা। তাই ঈদ যেন তাদের কাছে এক কষ্টের নাম। এখন এই যে ঈদ যে করবো, গুড়োগাড়া নিয়ে সংসার নিয়ে, এই যে 20 জন মানুষ এই বোটটায়, কিন্তু ঈদের তো আনন্দ ফুর্তি তো মনের ভিতরে নাই। বাচ্চা যখন আইয়ে বসে বলে যে বাবা আমার এইটা লাগবো, আমার একটা জামা দেওয়া লাগবো, আমার একটা হাজুনি কিছু দেওয়া লাগবো, তখন বাবার মনে কি বলে, কত কষ্টে আছি আমরা। আমরা যে ঈদ করবো সেই ঈদের কোনো কিছুই আমরা পর্যাপ্ত আমরা কিছুই পাইতেছি না। শুনছি চাউল দেয়, চাউল দেবে,
কবে দেবে সেটাও জানি না। ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে মেঘনা নদীতে 2 মাসের নিষেধাজ্ঞা থাকায় ভোলার জেলে পল্লীগুলোতেও এবার ঈদের খুশি অনেকটাই ম্লান হয়ে গেছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে অবস্থিত জিয়া স্মৃতি জাদুঘর সহ মুক্তিযুদ্ধের বিভিন্ন স্থাপনাকে এতদিন যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, জিয়া স্মৃতি জাদুঘরকে দ্রুত হেরিটেজ হিসেবে ঘোষণা দিয়ে প্রয়োজনীয় সংস্কার কাজ হাতে নেওয়া হবে। দুপুরে চট্টগ্রাম জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ঐতিহাসিক সম্পদ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি ও স্থাপনাগুলো রক্ষা করার মাধ্যমে নতুন প্রজন্মের সামনে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। এরকম একটা হেরিটেজ প্রপার্টি, বিশেষ করে যেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন, দেশকে স্বাধীন করার অন্যতম সাহসী পুরুষ, স্বাধীনতার ঘোষক, তার স্মৃতি, তার এখানে মৃত্যুবরণ হয়েছে। ইমিডিয়েট সংস্কারের মাধ্যমে এই প্রপার্টিকে ধরে রাখতে হবে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে নিহত বাংলাদেশি প্রবাসী যুবক মোশাররফ হোসেনের মরদেহ দেশে পৌঁছেছে। বিকেলে জানাজা শেষে টাঙ্গাইলে নিজ বাড়িতেই দাফন করা হবে মরদেহ। বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে চাকুরিরত সকল বাংলাদেশিদের নিরাপত্তা সহ আটকে পড়াদের সব ধরনের সহায়তার ব্যবস্থা করেছে সরকার। প্রিয় জন্মভূমিতে ফিরল মোশাররফ হোসেনের মরদেহ। যে দুহাত কাজ করে পরিবারের মুখে হাসি ফোটাতো, সেই হাত আজ চিরতরে স্তব্ধ। সৌদি আরবে গত 8 মার্চ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন রেমিট্যান্স যোদ্ধা মোশাররফ হোসেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুরে। চাকুরি করতে 8 বছর আগে তিনি সৌদিতে যান। দেশে তার বৃদ্ধ মা বাবা, স্ত্রী ও 2 সন্তান রয়েছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার সকালে 8 নম্বর গেটে তার মরদেহ পৌঁছালে তৈরি হয় এক হৃদয় বিদারক দৃশ্য। মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বজনরা জানান, পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন মোশাররফ। তারা সরকারের কাছে পরিবারটির জন্য সহযোগিতা কামনা করেন। একটা কোম্পানিতে পরিচ্ছন্নতা কর্মী হিসাবে কাজ করতো, প্রায় 8 বছর যাবত ওখানে কাজ করতো আর কি। পরিবারের একমাত্র সন্তান এবং খুব দরিদ্র পরিবারের সন্তান সে। সরকার এই পরিবারটারে একটু সাহায্য সহযোগিতা করে ওই 2টি সন্তান যেন মানুষ হতে পারে। সকল আনুষ্ঠানিকতা শেষে মরদেহ হস্তান্তর করা হয় পরিবারের কাছে। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জানান, মোশাররফের পরিবারের দায়িত্ব নিয়েছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী কথা বলেন উত্তপ্ত মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে। সাময়িকভাবে তাদেরকে আমরা আর্থিক সহযোগিতা করব এবং পাশাপাশি তাদের বাচ্চাদের লেখাপড়ার ব্যবস্থা করব। তাদের পারিবারিক অবস্থা বুঝে আমরা যা যা করার, আমাদের সংশ্লিষ্ট সংসদ সদস্যরাও আছেন, সবাই মিলে আমরা এটা সমাধান করব। আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে আমাদের বাংলাদেশি নাগরিকদেরকে সুরক্ষিত রাখা। তো তাদের সুরক্ষার জন্য আমরা যা যা করণীয়, আমাদের মিশনগুলো স্ব দেশগুলোতে সক্রিয় আছে, আমাদের নাগরিকদের সাথে তাদের যোগাযোগ আছে। যারা যারা আসা সম্ভব, ফেরত আনা সম্ভব, তাদেরকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো এবং পরিস্থিতি অনুযায়ী আমরা সেটা করব। ইরানে চালানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসন শুরুর পর মধ্যপ্রাচ্যে এ পর্যন্ত নিহত হয়েছে অন্তত 5 বাংলাদেশি। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। ঈদ ঘিরে শেষ সময়ে ভিড় বেড়েছে প্রসাধনীর দোকানে। বেশিরভাগ নারীর পছন্দ হালকা কাজের গহনা। ক্রেতা সমাগম ও বিক্রি ভালো হওয়ায় খুশি বিক্রেতারা। ফ্যাশন সচেতন নারী পুরুষের সৌন্দর্যের মুগ্ধতা ধরে রাখতে প্রসাধনীর ব্যবহার এখন হালের ফ্যাশন। উৎসব ঘিরে এসবের চাহিদা বাড়ে, তাই প্রসাধনীর পসরা সাজিয়ে প্রস্তুত থাকেন ব্যবসায়ীরাও। শেষ মুহূর্তে গহনা ও প্রসাধনীর দোকানে সব বয়সী নারীদের উপচে পড়া ভিড়। পোশাকের সাথে মিল রেখে বিভিন্ন ডিজাইনের ঝুমকা, কুন্দন, রিং, বিভিন্ন ধাতুর তৈরি বাহারি চুড়ি, কপার কালার সেট, মেটালের কানের দোল, চৌকার মালা ও ব্রেসলেট কিনছেন ক্রেতারা। তবে হালকা কাজের গহনা, কাশ্মীরি চুড়ি ও দুলের প্রতি বেশি ঝুঁকছেন নারীরা।
জামার সাথেই ম্যাচিং করে কেনা হচ্ছে এখন কানের দুল, চুড়ি। এখনো ব্যাগ কিনা বাকি, স্যান্ডেল কিনা বাকি, হালকা পাতলা কসমেটিক্স, কানের দুল এগুলাই নিয়েছি। এখন একটা নতুন চুড়ি আসছে আপনার কাশ্মীরি রেশমি চুড়ি কাশের, আর একটা আছে কাশ্মীরি কানের দুল। এই দুইটা আইটেমই বেশি চলছে। চুড়ি, দুল, গলা নেকলেস এই টাইপের রিলেটেড কিছু জিনিস কিনতে এসেছি। উৎসব ঘিরে নারীদের সব ধরনের প্রসাধনীর চাহিদা রয়েছে। কালার কসমেটিকের মধ্যে ফাউন্ডেশন, ব্লাশ, হাইলাইটার, আইলাইনার, মাস্কারা, লিপস্টিক সহ পোশাকের সঙ্গে মিলিয়ে বিভিন্ন ধরনের প্রসাধনী কিনছেন অনেকেই। মেকআপ প্রোডাক্ট কিনবো, তারপরে হচ্ছে আপনার এই লেন্স এগুলো কিনবো, লিপস্টিক কিনবো। লাস্ট মোমেন্টের শপিং এর জন্য এখন অনলাইনে কিনতে যাই, সেখানেও অনেক দাম, এখানে কিনতে আসি এখানেও অনেক দাম। কোথায় যাব এখন আমরা? একটা নেল পালিশ কিনতে হবে বা একটু লিপস্টিক কিনতে হবে, একটু কিটাকি একটু যাই লাগবে এগুলো কিনবো। ঈদের আনন্দ বাড়াতে সন্তানের জন্য মেহেদি কিনছেন বাবা মায়েরা। ক্রেতা আকর্ষণ বাড়াতে প্রসাধনী কোম্পানিগুলো দিচ্ছে মূল্য ছাড়। মেয়ের জন্য নিয়েছি, মেয়ে হাতে নকশা দিয়ে মেহেদি দিবে, এর জন্য নিয়েছি। মেহেদি পড়তে তো অনেক ভালো লাগে, আমি আমার মেয়ের জন্য নিলাম, নিজের জন্য নিলাম। না, তুলনামূলক আলহামদুলিল্লাহ আপু ভালো আলহামদুলিল্লাহ। অন্যান্য বছর থেকে এই বছর একটু ভালো বেঁচে কিনা। ঈদের আনন্দ বাড়িয়ে তুলতে কিছুটা দাম বেশি হলেও পছন্দের পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ঈদে বিনোদনের বড় অংশ জুড়ে থাকে নতুন সিনেমা। এবারের ঈদ উল ফিতর উপলক্ষে মুক্তি পাচ্ছে আলোচিত 5টি চলচ্চিত্র। বক্স অফিসে সরাসরি লড়াই হবে শাকিব খান ও সিয়ামের আলাদা 2 অ্যাকশন থ্রিলারের মধ্যে। বছরের সবচেয়ে আলোচিত ও বহুল প্রতীক্ষিত সিনেমাগুলো মুক্তি পায় 2 ঈদে। এবারও এর ব্যতিক্রম ঘটছে না। অ্যাকশন, রোমান্স, থ্রিলার, ড্রামা ও কমেডি নিয়ে জমজমাট ঈদ উল ফিতর উপভোগ করতে যাচ্ছেন দর্শক। মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত 5টি বড় বাজেটের সিনেমা। ছবিগুলোর ট্রেইলার এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সবচেয়ে আলোচিত সিনেমা সুপারস্টার শাকিব খান অভিনীত প্রিন্স। টিজারেই বুলেটের বৃষ্টি দেখা গেছে। এক প্রভাবশালী তরুণের ক্ষমতা, প্রেম আর প্রতিদ্বন্দ্বিতার গল্প উঠে আসবে এই সিনেমায়। তবে গুঞ্জন রয়েছে ঢাকার এক আন্ডারওয়ার্ল্ডের ডনের ছায়া রয়েছে গল্পে। আবু হায়াত মাহমুদের পরিচালনায় এতে শাকিব খানের বিপরীতে রয়েছেন তাসনিয়া ফারিন ও কলকাতার জ্যোতির্ময় কুণ্ডু। অ্যাকশন ড্রামা ঘরানার ছবি দম। এতে আফরান নিশোর সঙ্গে জুটি বেঁধেছেন পূজা চেরি। রেদন রনির পরিচালনায় ছবিটিতে উঠে আসবে সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প। মনে হয় এটা আমার জন্য অনেক বড় একটা অপরচুনিটি, অনেক বড় একটা কামব্যাক। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনারা অবশ্যই বলতে বাধ্য হবেন এটা একটি দমদার সিনেমা। আমি নিজে এরকম টিম এক্সপেরিয়েন্স করি নাই। একদিন আমরা বেশি শুটিং করি নাই এবং আমাদের ওখানে টেম্পারেচার ছিল মাইনাস, এবং ওইখানে আপনি না গেলে বুঝতে পারবেন না। রহস্য ও থ্রিলারের ছোঁয়া আছে রাক্ষস ছবিতে। এতে বিধ্বংসী রূপে হাজির হয়েছেন সিয়াম আহমেদ। তার নায়িকা কলকাতার সুস্মিতা চ্যাটার্জি। মেহেদি হাসানের এই ছবিতে মানুষের ভেতরের অন্ধকার দিক ও এক অজানা আতঙ্কের গল্প তুলে ধরা হয়েছে। ভিন্ন স্বাদের গল্প নিয়ে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন তানিম নূর। তারকাবহুল এই সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরীফুল রাজ ও সাবিলা নূর সহ অনেকে। এর আগের সিনেমাটা যেরকম তানিম ভাই খুব সাফল্যের চূড়ান্ত সীমানায় গেছেন, আমার মনে হয় যে না, এই সিনেমা দিয়েও আসলে ওটাকে উনি ক্রস করবেন ইনশাআল্লাহ। আমি ভীষণ এক্সাইটেড এবং আশা করি দর্শক হলে গিয়ে সিনেমাটা দেখবে এবং পরিবার সহ ভীষণ এনজয় করবে। নারী কেন্দ্রিক গল্পের সিনেমা প্রেসার কুকার মুক্তি পাচ্ছে ঈদে। অভিনয় করেছেন শবনম বুবলি, নাজিফা তুষি, শহীদুজ্জামান সেলিম ও গাজী রাকায়েত সহ অনেকে। রায়হান রাফির পরিচালনায় ছবিটি নারী সংগ্রাম আর আত্মপ্রতিষ্ঠার গল্প বলবে। আমি যেই ধরনের চরিত্র করি তার থেকে একটা ভিন্ন মাত্রার আরেকটি চরিত্র নিয়ে আমি আসছি। এটি একটি গল্প নির্ভর ছবি, অভিনয় নির্ভর ছবি। এখানে বাংলাদেশের ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা আছেন। সব মিলিয়ে তারকাবহুল আয়োজন আর নানা ঘরানার সিনেমা নিয়ে এবারের ঈদে প্রেক্ষাগৃহে বাড়তে পারে দর্শকদের ভিড়। আমাকে কোলে তুলে নেন, ওর ছোট ভাই হিসাবে। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।
অস্থির পরিস্থিতির মধ্যেই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। তবে যুদ্ধের কারণে এবার দেশগুলোতে ঐতিহ্যবাহী রীতিনীতি উদযাপনেও ভাটা পড়েছে। সৌদি আরবে ঈদের জামাত অনুষ্ঠিত হবে মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে। একই সাথে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনের বিভিন্ন মসজিদেও আজ ঈদের বিশেষ জামাতের আয়োজন করা হয়েছে। তবে যুদ্ধের কারণে বেশ কিছু দেশে এবার ঈদগাহে নামাজ বাতিল করা হয়েছে। এছাড়া যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনেও আজ ঈদ উদযাপন হচ্ছে। তবে ইরান যুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করে আল আকসায় ঈদ জামাতে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। ইরানের গ্যাস ক্ষেত্রে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে আগে থেকে জানানো হয়নি বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ইরানের জ্বালানি স্থাপনার ওপর আর কোনো হামলা না চালাতে তেল আবিবকে নির্দেশনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুদ্ধের তৃতীয় সপ্তাহেও হামলা ও পাল্টা হামলা অব্যাহত রয়েছে। প্রথমবারের মতো কাস্পিয়ান সাগরে ইরানি নৌবাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে বৃহস্পতিবার ইরানে ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা শহরে গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আগুন লাগার খবর পাওয়া গেছে। এছাড়া পশ্চিম জেরুজালেমে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। অপরদিকে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের F-35 মডেলের একটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী IRGC। ক্ষতিগ্রস্ত যুদ্ধবিমানটি মধ্যপ্রাচ্যের একটি মার্কিন বিমান ঘাঁটিতে জরুরি অবতরণ করেছে বলে জানিয়েছে CNN। ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় জাতিগত হত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে চলমান মামলায় ইসরায়েলের পক্ষে দাঁড়ানোর প্রতিশ্রুতি থেকে সরে দাঁড়িয়েছে জার্মানি। 2023 সালে সাউথ আফ্রিকা এ মামলা দায়েরের সময় ইসরায়েলকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছিল জার্মানি। মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে জানিয়েছে, জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র চলতি সপ্তাহে জানান, হেগের আদালতে ইসরায়েলের পক্ষ আর সমর্থন করবে না তার দেশ। ইসরায়েল ইস্যুতে জার্মানির এই পদক্ষেপ দেশটির প্রকাশ্য অবস্থানে একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। খেলার খবর। ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য 23 সদস্যের বাংলাদেশের দল ঘোষণা করেছে বাফুফে। স্কোয়াডে আছেন হামজা চৌধুরী ও সমিত সোম। বাদ পড়েছেন গোলরক্ষক ইশহাক আকন্দ। তবে নিয়মিত খেলা সোহেল রানা জুনিয়রের বাদ পড়াটা আকস্মিক। গোলরক্ষক হিসেবে আছেন মিতুল মার্মা, সুজন হোসেন ও মেহেদি হাসান। ডিফেন্ডার তালিকায় আছেন তারিক কাজী, রহমত মিয়া, শাকিল তোপু, আবদুল্লাহ ওমর, জায়ান আহমেদ, সাদউদ্দিন ও 1.5 মাস পরে দলে ফেরা বিশ্বনাথ ঘোষ। স্পেনের বিপক্ষে বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা ম্যাচটি বাতিল হওয়ার পর গুয়েতামালার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করবে আর্জেন্টিনা। আগামী 31 মার্চ বুয়েন্স আয়ার্সের আইকনিক লা বোম্বোনেরা স্টেডিয়ামে আয়োজিত ম্যাচের জন্য 28 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। নিয়মিত অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বেই মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।